সরাসরি প্রবেশ করছি। সরাসরি বলছি যে আমাদের নবান্নের যে আলোচনাটা হয়েছে সেই আলোচনা প্রসঙ্গে আমি সরাসরি প্রবেশ করছি। ঠিক আছে, ধন্যবাদ সৌম্যদীপ ভাই। তো আমি প্রথমেই আলোচনা শুরু করছি যে ওখানে উপস্থিতি নিয়ে আমি আগে আলোচনাটা করিলি, যে উপস্থিত কে কে ছিলেন। সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন দুই মন্ত্রীর মধ্যে ইন্দ্রনীল সেন আপনারা জানেন, আর শ্রীকান্ত মাহাতো উপস্থিত ছিলেন একজন এমপি সামিরুল ইসলাম সাহেব ওখানে উপস্থিত ছিলেন। এই ছাড়াও দুই আধিকারিকের মধ্যে মুখ্য সচিব ছিলেন, আর ট্রাইবেল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আপনারা জানেন বনসাল সাহেব, উনি ছিলেন। এছাড়াও আমরা যারা উপস্থিত ছিলাম তাদের মধ্যে আদিবাসী কুর্মী সমাজের প্রতিনিধি ছিলাম কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের প্রতিনিধি ছিলাম, আদিবাসী নেগাচারি কুর্মী সমাজের প্রতিনিধি ছিলাম, কুর্মী সেনার প্রতিনিধি ছিলাম, কুর্মী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের প্রতিনিধি। আর কিছুগুলা আমার কিন্তু একটু অপরিচিত ব্যক্তি ছিলেন, কারণ ওনারা পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের প্রতিনিধি না কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিনিধি সেটা আমি বুঝতে পারলাম না। তার মধ্যে বিজয়বাবু যেমন অন্যতম। এরপর যেটা আলোচনাটা আমাদের শুরু হয়েছিল বরণ পর্ব দিয়ে। বরণ পর্ব বলতে যে আমাদের হলুদ গামছা উত্তরীয় যেটাকে আমরা ভালো ভাষায় নাকি বলছেন, তো সেই উত্তরীয় দিয়ে বরণ করলেন মাননীয় মমতা ব্যানার্জিকে আমাদের শ্রদ্ধেয় অনুপ দা। এছাড়াও আমাদেরকে বাটিক প্রিন্টের গামছা দিয়ে মন্ত্রীদ্বয় বরণ করেছিলেন। আমরা যে 30 জন প্রতিনিধি ছিলাম, মন্ত্রীদ্বয় বলতে ইন্দ্রনীল সেন এবং শ্রীকান্ত মাহাতো মহাশয়দ্বয় আমাদেরকে বরণ করলেন। এই বরণ হওয়ার পরে আমি যদি বক্তব্য পর্বে চলে যাই, যে বক্তব্য পর্বে মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যার আহ্বানে ছিল কিনা আমি জানি না, তো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল, যদিও আমি লিস্টের ছিলাম নাই, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে বলাই হচ্ছিল যে আমি নাকি একটু কি বলবো উগ্র কথাবার্তা বলি, সেই জন্য আমার নামটা ছিল নাই। যদিও পরবর্তীকালে দেখা গেল যে না আমার নামটা আসিছে। তো আমি শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি গেছিলাম কারণ আমার এটা যাওয়ার ইচ্ছাও ছিল। শরীর খারাপটা যদিও খুব জোরালো তাও গেছিলাম। তো যাই হোক, বক্তব্য দিয়ে শুরু করছি। মমতা ব্যানার্জি প্রথমে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তার বক্তব্যে প্রথমেই তিনি জানাইছেন যে আজ আমি আপনাদের বক্তব্য শুনব, আমি বলবো না, আপনাদের বক্তব্য আমি শুনব, তো আপনারা আপনাদের বক্তব্য বলুন। তো আমি এই বক্তব্য প্রসঙ্গে যাওয়ার আগেই যে আমাদের দাবি সমূহ, এই দাবি সমূহ নিয়েই কিন্তু আমাদের প্রথম পর্বেই আলোচনা হয়েছে। যদিও কোনো কোনো পক্ষ থেকে দাবি আসছে যে আমাদের আলোচনাটা সেভাবে হয় নাই। তো আমি দাবি সমূহ প্রসঙ্গ বলতে কি আমাদের মূল যে 3টা দাবি আছে, সেই মূল 3টা দাবি নিয়েই আমি প্রথমে তাই বলছি। যে প্রথম আমাদের দাবি ছিল যে আমাদের কুর্মী জাতিকে পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির বিষয়ে কেন্দ্র সিআরআই রিপোর্টের উপরে যে ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন চেয়েছে, সেই ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনে সরকার এখনো পর্যন্ত 17 সালের পর থেকে কি ভূমিকা গ্রহণ করেছে, এই প্রসঙ্গটা উঠে আসে। আমি প্রশ্নকর্তাদের নাম না বলেই বলছি, কারণ আমার তো সবাই সংগঠনের লোক নয়, আমাকে অন্য ভাষায় আক্রমণ আমি হইতে পারি, তার জন্য আমি হয়তো নামগুলা নিচ্ছি না। তো সেইখানে কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের বিষয়ে উনি
মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন, কি বলেছেন, এইটা আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করণীয় ছিল তা আমরা করে পাঠিয়ে দিয়েছি, সেটা রাজনৈতিক কারণে গ্রহণ করছে না। তাই উনি বলেছেন, অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদের যদি এই রিপোর্টের উপরে আস্থা বা ভরসা না থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে সংস্থা আছে সেই সংস্থা দিয়ে সার্ভে করিয়ে জেনে নিতে পারে। তো আমরা আমাদের পক্ষ থেকে এই ডিমান্ডটার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল এবং উনি বিকল্প রাস্তায় যে হাঁটছেন বা হাঁটবেন সেটা উনি বলেছেন। অর্থাৎ এই বিষয়টা যদিও টুকটাক আবার সবাই বলছেন, কিন্তু উত্তর উনি যথাযথ দিয়েছেন, সঠিক দিয়েছেন। তারপরে ওইটার উপরে আর বক্তব্য রাখাটা কি উচিত? একটা প্রশ্ন একটা মুখ্যমন্ত্রীর টেবিলে বারবার রিপিট করে আমাদের আলোচনাটাকে নিয়ে যাওয়াটা কি উচিত হবে? তাই আর এই প্রসঙ্গে অন্য কেউ সেরকম ভাবে জোরদারের সাথে আর আবেদন করেননি। এটা ঠিক কি ভুল আপনারা ঠিক করবেন, যারা শুনছেন যারা দেখছেন তারা ঠিক করবেন যে আলোচনাটা ওই যথাযথ উত্তর পাওয়ার পরে এখন উনি যা বলেছেন বা যা করব বলেছেন বা করছেন সেটা সঠিক কি বেঠিক, সময়ে উনি করবেন কি করবেন নাই, সঠিক সময়ে উনি পাঠাবেন কি পাঠাবেন নাই, সেটার বিষয়ে উনার ব্যাপার, উনার ডিপার্টমেন্টের ব্যাপার। আমাদের এই বক্তব্য আর কিছু বলার নাই। দ্বিতীয় বিষয় ছিল আমাদের, আপনি কুড়মিয়ালি ভাষা আমাদের অষ্টম তফসিলভুক্তের দাবি ছিল, তো আপনি প্রাথমিক পর্বে রাজ্যে দ্বিতীয় রাজভাষার মর্যাদা কুড়মিয়ালি ভাষাকে দিয়েছেন, সেই জন্য এটার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমাদের দাবি যেহেতু অষ্টম তফসিলে নিয়ে আসা, তাই অষ্টম তফসিলে আনার জন্য আপনার সরকারের কি ভূমিকা আছে সেই বিষয় নিয়ে আপনি বলুন। তো ওনার উত্তর ছিল যে দেখুন, আপনারা এই ভাষার ব্যাপারে বলছেন যে হাজার হাজার বছরের পুরানো বাংলা ভাষা, অথচ তার জন্য আমরা অনেক কিছু বলেছি, কেন্দ্রীয় সরকার আমাদের প্রতিহিংসা পরায়ণ হয়ে সেগুলোর মর্যাদা দিচ্ছে না, আর এটাকে অষ্টম তফসিলভুক্ত করবেন, এই ছিল বিষয়। তৃতীয় কি সারি সারনা, আমাদের যে ধর্মের বিষয়টা ছিল সারনা, যে সারনা ধর্মের পৃথক কোড দিতে হবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। তো উনি বললেন দেখুন, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সারি এবং সারনা যে পৃথক কোড বা ধর্মের স্বীকৃতি, সেই জন্য আপনারা জানেন যে বিধানসভায় আমরা বিল পাস করেছি এবং আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় এমপি সাহেব সামিরুল ইসলাম সাহেব বললেন যে কেন্দ্র সরকার যাতে এইটা বিল আসে তার জন্য আমি রাজ্যসভায় উত্থাপন করেছি, উনি সেটা বললেন। তো এই সারি সারনা নিয়ে আমাদের আর অন্য কোনো বক্তব্য থাকা কি উচিত ছিল? বলুন আপনাদের মতামত, আপনারা অবশ্যই আপনাকে প্রশ্ন করবেন, কারণ এটা রাজ্য সরকারের পক্ষ থেকে এটা করেছেন। রাজভাষার বক্তব্য বললাম, কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনের বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ এবং কি কি করছে বা করেছেন, কেন্দ্রীয় সরকারের উপরে দায় দিয়ে দিয়েছেন। তাহলে এই বিষয়টা আমাদের যথাযথ আলোচনা হয়েছে বলে আমি মনে করি। এবার করা না করা, পাঠানো না পাঠানো, সেটা রাজ্য সরকার তার এখতিয়ারের বিষয়, সেটা কি করবে সেটা তার ব্যাপার। কিন্তু আমরা আদিবাসী কুর্মী সমাজ আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা মানুষকে কথা দিয়েছি তার জন্য আমরা লড়াই ময়দানে আছি।
যতদিন না আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের, আমি সঞ্জয় কুমার মাহাতো, এই যে সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি বলছি, আমি আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো, লড়াইয়ের শেষ দিন পর্যন্ত, দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। কারণ লড়াই এই একমাত্র পথ যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এরপরে আমি আমাদের আলোচনা যে যে পর্বগুলোতে হয়েছে আমি সেই পর্বগুলোতে যাচ্ছি। যেমন কাস্টম এবং কাস্টমারি রুল, এই প্রসঙ্গটা যখন আসে তখন আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের বুনেদের জমির ভাগ নাই, আমাদের বুনেদেরকে ওয়ারিশ সার্টিফিকেটে বাধ্য করা হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট নিতে। এই বিভিন্ন প্রসঙ্গ যার যতটুকু এই সম্পর্কে ধারণা তিনি বলেছেন। এই প্রসঙ্গে আর একটা বিশেষ, যে এই কাস্টমারি রুলটাকে যদি কার্যকরী করতে হয় তাহলে আমাদের যে ছোটনাগপুর এলাকায় যে সিএনটিটা লাগু ছিল, যেটা কুর্মীদের জমি রক্ষার তাগিদে যে সিএনটিটা লাগু ছিল, এই সিএনটিটা কিন্তু কোনো আইন, নোটিফিকেশন, অ্যামেন্ডমেন্ট কিছু হয়নি। অথচ সিএনটি কেন উঠে গেছে, কেন কার্যকরী করা হয়নি আমাদের, যে কারণে কুর্মীর জমি জামা বিক্রি হয়ে পুড়িয়ে যাচ্ছে। এর হাত থেকে দিদি কুর্মীকে আপনি বাঁচান, নচেত কুর্মী অচিরেই ধ্বংস হয়ে যাবে। তো উনি উনার আধিকারিকদেরকে বললেন যে সিএনটি একটা কেন কার্যকরী নাই, আপনারা আইনটা পড়ুন, কমিটি গঠন করুন, আপনারা জানুন এটা কিভাবে লাগু করা যায় সে বিষয়টা দেখুন। এইটা আমাদের সিএম ম্যাডাম কথা দিয়েছেন। অর্থাৎ কাস্টম এবং কাস্টমারি রুল সিএনটি অ্যাক্টের মাধ্যমেই কিন্তু আমাদের বেঁচে ছিল, বেঁচে থাকবে, যদি সেটা প্রতিশ্রুতি আমাদের পালন করেন মমতা ব্যানার্জি। শিক্ষা ক্ষেত্রে কুড়িমালির প্রয়োগ, শিক্ষা ক্ষেত্রে কুড়িমালির প্রয়োগ যাতে করা হয় সে বিষয়ে কেউ কেউ আবেদন জানালেন। তো ধন্যবাদ জ্ঞাপনও করেছেন যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে পঠন পাঠন কুড়িমালি ভাষাতে শুরু হচ্ছে। 2-3টা ব্যাচ বের হয়ে গেছে, উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক আছে। তাই যাতে করে প্রাইমারি থেকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে এইচএস পর্যন্ত যাতে এই কুড়িমালি ভাষায় পঠন পাঠন করা যায়, এই আবেদনটা জানানো হলে তিনি বলেছেন যে দেখুন, এই কুড়িমালি ভাষা নিয়ে পঠন পাঠন করে মূল স্রোতের যে পড়াশোনাটা আছে সেই পড়াশোনা থেকে বঞ্চিত করে পাছে আপনারা ছেলে মেয়েদেরকে পিছিয়ে দেবেন না। তো তাই যাতে কুড়িমালিটা থাকে এবং মূল স্রোতের পঠন পাঠনগুলোও যাতে হয় সেটা তিনি সুপারিশ করলেন। এবং উপযুক্ত পরিকাঠামো, একজন আবার বলেছেন যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 100টি প্রাইমারি স্কুল আপনি খুলবেন, এখনো সেগুলো খুললেন নাই কেন? তো তিনি বললেন যে আমি এই মুহূর্তে সেইটা সম্ভব নয়। তো আপনাদের বিভিন্ন যে অর্গানাইজেশন আছে তারা যাতে করে বিভিন্ন স্কুল খুলে বিভিন্ন সিলেবাস ভিত্তিক বই তৈরি হয়, আপনাদের উদ্যোগটা আবার বেশি নিতে হবে যাতে করা যায়। আপনারা সেদিকটা দেখুন এবং চেষ্টা করুন। এবং আমি কালচারাল বোর্ডকে 5 কোটি টাকা দিচ্ছি, তার মাধ্যমে কিছু কিছু আপনারা যদি করতে পারেন ওই বিষয়টা দেখুন। এটা হচ্ছে আমাদের কুড়িমালি ভাষায় পঠন পাঠনের বিষয় সম্পর্কে বক্তব্য, প্রশ্নের কথা বললাম। এবার জীবন জীবিকার ক্ষেত্রে একজন প্রশ্ন করেছিলেন যে জঙ্গলমহলে জীবন জীবিকার ক্ষেত্রে কেঁদু পাতার ভূমিকা আছে, কিন্তু কুর্মী যারা কেঁদু পাতা সংগ্রহ করেন, এই কুর্মীদের কেঁদু পাতা কিন্তু
আমাদের জঙ্গলমহলের যে ল্যাম্পসগুলো আছে সেই ল্যাম্পসগুলো কিন্তু কুর্মীদের কেঁদু পাতা ওনারা নেন নাই। ফলে যেমন আমাদের এই আপনারা দেখেছেন যে ধানের ক্ষেত্রে সরকারিভাবে এক দাম আছে, ফড়িয়ারা এক দামে কিনে, তেমনি আমাদের কেঁদু পাতা সংগ্রহকারী বা কারিনীরা বাধ্য হয় কম দামে ফড়িয়াদের কাছে বিক্রি করতে। ফলে আমরা উপযুক্ত দাম পাচ্ছি না এবং কালোবাজারি হচ্ছে যে আমাদের এই যে কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ার ফলে যারা কিনে নেয় সেটা তারা নাকি ল্যাম্পসে অত্যধিক দামে 2 নম্বরই করে বিক্রি করে। এইটা যাতে রোধ করা যায় এবং কুর্মীদের সহ অন্যান্য হিজমিচান গোষ্ঠী আছে যারা বর্তমানে লিস্টেড নেই, তাদের কেঁদু পাতা যাতে সরকার সঠিক দামে অর্থাৎ ল্যাম্পস কর্তৃক যাতে নেওয়া হয়, 175 বা 80 টাকা যা রেট আছে, যেটা আমরা বাধ্য হই 80 টাকা 85 টাকায় বিক্রি করতে, সেটা যাতে না হয় তার জন্যে উনি কিন্তু যিনি আমাদের প্রশ্ন করেছিলেন তিনি সেটা করলেন। তো আমি এই প্রসঙ্গে যদিও ওখানে উত্থাপন হয় নাই, এটা আমি আপনাদেরকে একটু বলে রাখি, জেনে থাকা সবারই দরকার যে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, ফরেস্ট রাইট অ্যাক্ট, আমরা জল জঙ্গল জমির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছি। তো এই লড়াইয়ে ফরেস্ট অ্যাক্ট যেটা আছে 2006, যেটা কার্যকরী হয়েছে 2008 সাল থেকে, সেখানে বলা আছে যে ফরেস্টের অধিকার দিতে হবে কাদেরকে, যারা হচ্ছে ফরেস্ট ডুয়েলার। ফরেস্ট ডুয়েলার কতদিন ডুয়েলার? মিনিমাম 3rd জেনারেশন, অর্থাৎ 75 বছর। সরকারি হিসাবে একটা জেনারেশন মানে 25 বছর, তাইলে 3টা জেনারেশন মানে 3 25 75 বছর যারা জঙ্গল মহলে বসবাস করে তাদেরকে এই অ্যাক্টের আওতায় এনে কি কি দিতে হবে। আইনটা যারা দেখেছেন পড়েছেন একটু দেখবেন যে তাদেরকে জলের অধিকার দিতে হবে, জঙ্গলের অধিকার দিতে হবে, অর্থাৎ পাট্টা প্রদান করতে হবে। কিন্তু দেখবেন কুর্মীদেরকে কিন্তু ওই ফরেস্টের পাট্টা দেওয়া হয়নি। ওরা ফরেস্ট ডুয়েলারের তকমা এদের আছে, অথচ দেওয়া হয়নি। কারণ যে কমিটিগুলা, ওই পাট্টার কমিটিগুলা গঠন করা হয়, সেই কমিটি একমাত্র ওইটাই বুঝে, বাকি লোক ওই ফরেস্ট ডুয়েলারের বাকি জিনিসটা ওরা বুঝে নাই, তাই এদেরকে পাট্টা দেওয়া হয় নাই। সেই কারণেই কিন্তু কুর্মীদের কেঁদু পাতাটা দাম 80 টাকা হয়ে যায় আর ল্যাম্পস নেই 175 থেকে 80 টাকায়। বিষয়টা বোঝা গেছে? এইটা হচ্ছে মূল থিম, কিন্তু সেই থিমটা কার্যকরী করা হয় নাই আমাদের এলাকায়। তারা করে নাই, কি জন্য করে নাই সেটা দায়িত্ব আমার নয়, সেটা বুঝতে পারি। এরপর আমাদের মধ্য থেকে কিছু প্রশ্ন উঠে যে ছাত্র জীবনকে বা পঠন পাঠন শেষের পরে বা ছাত্র জীবনেই বলবো, এই ছাত্র জীবনকে কিভাবে চাকুরিজীবীতে পরিণত করা যায়, অর্থাৎ এদেরকে বিভিন্ন প্রশিক্ষণ WBCS, IAS, IPS, মানে SSC, টেট, এই যে পরীক্ষাগুলো আছে ফ্রিতে যাতে জঙ্গলমহলে আমাদের মানে মাহাতোদেরকেও দেওয়া যায়, সেই বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুললেন। তো ওনারা সেটা দেখব বলেছেন এবং কুর্মী কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডকে বলেছে আপনারাও অ্যারেঞ্জ করার চেষ্টা করুন, আমি 5 কোটি টাকা দিচ্ছি, অ্যারেঞ্জ করার চেষ্টা করুন। এরপর কারো কারো প্রশ্ন ছিল সুস্বাস্থ্য যাতে আমরা পাই করতে পারি, তার জন্য কি দরকার? কিছু ফুটবল মাঠ, কিছু জিম, এইসব প্রসঙ্গ উঠে আসছে। ফুটবল মাঠ তো বললেন যে ডেভেলপমেন্ট বোর্ডের যে অফিসগুলো হচ্ছে পাশাপাশি ফাঁকা মাঠ থাকলে যদি সেটা মাঠে উন্নীতকরণ করা যায় সেই বিষয়েও তুলে ধরা হয়েছে। এরপর মানে কারো কারো উৎসাহ কিন্তু খুব ভালো, আপনারা হয়তো বুঝতে পারবেন। রেশন, খাদ্যর ব্যাপারে তো বিষয়টা কি না, কোনো ডিলার মারা গেছে, সেই ডিলারের তা যাতে পরবর্তী প্রজন্মের নামে যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী ম্যাডামের কাছে কিন্তু সেই আবেদনটা, যাই হোক
ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওটা নিয়ে বেশি কিছু বলবো না। তো বলেছেন, তুলে ধরেছেন, তো আমাদের ভালো মন্দ আপনারা বিচার করবেন। এবার ডেভেলপমেন্ট বোর্ডের যে আমাদের অফিসগুলো আছে, সেই অফিস ঝাড় দেওয়া, খোলা, বন্ধ করা, এরকম কোনো কর্মচারী নাই নাকি? আমি যদিও ডেভেলপমেন্ট বোর্ডের সাথে কোনো প্রকার সম্পর্ক যুক্ত নয়, আর যুক্ত হতেও চাই নেই। যদিও কেউ কেউ বলেছেন যে রিফর্ম করা হোক ডেভেলপমেন্ট বোর্ডটা। কারো কারো আবেদনে আমি দেখেছি, বা আগেও ফেসবুক পোস্টেও দেখছিলাম যে আন্দোলনকারীদেরকে মানে সংগঠনের পক্ষ থেকে সদস্য নির্বাচন করা হোক। তো ম্যাডাম কিন্তু রিফর্মের কথা বলেন নাই, উনি বলেছেন যে কিছু কিছু নাম তাতে যাতে সংযোজন করা যায় সেই দিকটা উনি তুলে ধরেছেন। তো এই ছিল আমাদের আলোচনার প্রসঙ্গ। আলোচনা চলছে, হয়েছে, কার্যকরী কি হবে, কমেন্ট জাস্টিফিকেশনের বিষয়টা কি থাকবে, কর্মীর দাবিটা কিভাবে পূরণ হবে, এবং আরো কিছু কিছু প্রসঙ্গ আসিছে। সেই প্রসঙ্গগুলো আমি একটু বলার চেষ্টা করছি। যে মানে মূল একটা প্রসঙ্গই কিন্তু বর্তমানে বলা হয়ে উঠিল না। প্রসঙ্গটা ছিল যে ওবিসি, মমতা ব্যানার্জি উনার ওই ব্যাপারে অতটা ধারণা ছিল না, তোমরা নাকি ওবিসির একটা সুযোগ সুবিধা পাও, এরকম উনি একটা প্রশ্ন করেছিলেন। দিয়ে প্রশ্ন আমরা বললাম যে না, ব্যাপারটা হচ্ছে ওবিসির সুযোগ সুবিধা লয়, আমাদের ওবিসিদেরকে বঞ্চিত করা হয়েছে ওই নাম করে। আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে ওবিসির সংখ্যাটা প্রচুর থাকা সত্ত্বেও কিন্তু এদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ কি, এদের যে রিজার্ভেশনটা দেওয়া হয়, সেই রিজার্ভেশনটা রিজার্ভ অনলি ওবিসি করা হয়, অর্থাৎ জেনারেল কম্পিটিশনে এদেরকে নামানো হয়। উদাহরণটাও দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগত ভুক্তভোগী হিসাবেও বলেছিলাম যে ম্যাডাম আপনি জানেন যে প্রাথমিক নিয়োগে যে জেনারেলরা 71%, 70% কল পাচ্ছে, কিন্তু ওবিসিরা 73% কল পায় নাই। তো আমাদের মন্ত্রী সাহেব ঠিকঠাক ওই প্রসঙ্গটা বলতে চাইছিলেন, কিন্তু ভুক্তভোগী হিসাবে আমার প্রসঙ্গটাই আমি বললাম, এবং সেটা বললেন যে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা তো হওয়া উচিত নয়। অফিসাররা বললেন যে জেনারেল কম্পিটিশনে একসময় সবাইকে নামানো হয় নাই, যার ফলে কাট অফ মার্কটা ওবিসি বা এসটির ক্ষেত্রেও কিন্তু বেশি হয়ে গেছিল প্রাইমারি নিয়োগে, কিন্তু জেনারেলদের কম হয়েছিল, তাই বঞ্চিত হয়েছে অধিকাংশ ওবিসি ক্যাটাগরির। এসটি ক্যাটাগরিরও প্রচুর বঞ্চিত হয়েছে। তো এই নিয়ে আমি সরব শুধু সিএম এর কাছে হয়নি, আমি বিভিন্ন স্টেজে মঞ্চে বলেছি, আপনারা সেটা জানেন, কেউ মুখ না খুললেও আমি খুলেছি। আর এই সব জন্যই তো আমার ওখানে প্রবেশে নিষেধাজ্ঞা চলছিল, এবং দীর্ঘ সময় ধরে যাতে আমি সিএম ম্যাডামকে জোরদারের সাথে সওয়াল না করি, তার জন্য সেখানেও আমি উঠলেই বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। তো যাই হোক, আমি কিন্তু আমার জায়গায় আমার যে প্রশ্ন করার অভ্যাস যা গত, সেই অনুসারে আমি জোরদারের সাথেই করেছি। এবং যখন বলা হয়েছিল যে আদিবাসী, যে এরপরে আমাদের একটা মিটিং হবে, তখন আমি প্রতিবাদ করেছিলাম, দিদি তাহলে কুর্মী কি আদিবাসী নয়? কুর্মীরা গের সরকারি আদিবাসী, সরকার স্বীকৃত আদিবাসী নয়। আমরা স্বীকৃতির জন্য লড়াই করছি, এই রকম জিনিসটা কিন্তু আমি মানে নেব না। আমাদের বাইরে আমাদের বিরুদ্ধে ও আদিবাসী, ক্ষত্রিয়, কুর্মী বলে আমাদেরকে গালিগালাজ করে আমাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে কিছু মানুষ, সেটাও কিন্তু আমি বলেছি। তাদের অধিকার কোথায়, কি অধিকার আছে যে কুর্মী বিরুদ্ধে এরকম ও আদিবাসী কুর্মী বলবে, ক্ষত্রিয় কুর্মী বলবে, এইবার কিন্তু আমরা প্রতিবাদ করব। দিদি বললেন কিছু কুচক্রী মানুষ এটা করছে, এটা যাতে না হয় তার জন্য আমি দেখছি। জোরদারের সাথে চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো রকম পতন না ঘটাই কিন্তু আমি আমার জায়গায় স্ট্যান্ড ছিলাম। আমি আমার বক্তব্য আমি তুলে ধরেছি। আমার বক্তব্য রাখলেই অন্য দিক থেকে কেউ দমানোর চেষ্টা করলেও
কেউ বসানোর চেষ্টা করলো, কেউ উল্টা প্রসঙ্গ নিয়ে আসার চেষ্টা করলো, আমি কিন্তু আমার জায়গায় স্ট্যান্ড বাই ছিল। তো যাই হোক, প্রসঙ্গ আমি বললাম, আপনারা যদি প্রশ্ন করার থাকে করবেন, কিন্তু আমরা আমাদের জায়গায় অনর অটল। আদিবাসী কুর্মী সমাজ হুলহুলির টাঁড়িয়ে কিন্তু 20 লক্ষর সমাবেশ করবে এবং দৃঢ়তার সাথে বলছি, যতদিন না ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন চলছে ততদিন লড়াই মোদির সাথে, দিদির সাথে মোদির সাথে আমাদের যেমন ভাবে চলবে। আমাদের দিদির সাথে লড়াই চলছে, যতদিন না পৌঁছেছে ততদিন কিন্তু আমরা ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন সঠিকভাবে কুর্মী যতদিন না তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারছে, রাজ্য সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গ আমরা জানেন যে আগামী 8, 9, 10 তারিখে হুলহুলি আছে। হুলহুলির টাড়িয়ে 20 লক্ষর সমাবেশ আছে। সমাজের সমস্ত বুদ্ধিজীবী মানুষকে ডাকা হচ্ছে, যারা 2 দিন ধরে থাকবেন, সেখানে তাদের মতামত ব্যক্ত করবেন। আমরা বলেছি যে ডুড়কুর মহাসভার গৃহীত সিদ্ধান্ত অনুসারে আমরা বিগত বছরগুলোতে লড়াই আন্দোলনকে সংগঠিত করে আসিছি। মত এবং পথ আমাদের এখন পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়েছে। মত এবং পথ, সেই মত এবং পথকে, সেই দিশা এবং দশা দেখানোর জন্যই কিন্তু 5000 লোককে, বুদ্ধিজীবী মানুষকে পরামর্শের জন্য ডাকা হয়েছে। তারা যে মত এবং যে পথ আমাদেরকে বাতলাই দিবে, আমরা জীবন দিয়েও লড়াইয়ে থাকব, আছি। আমরা লড়াই থেকে আমরা কিছু হচ্ছি নাই, যতদিন না কুর্মীকে আমরা একটা সাংবিধানিক হক। একটা কথা বলতে আমার একটু ভুল হচ্ছিল। মমতা ব্যানার্জি বলেছেন যে সাংবিধানিক হক প্রতিষ্ঠার লড়াইয়ে আমি পাশে আছি। আমাদের তো সাংবিধানিক হক, আমরা কোনো মাগছি নেই, আমরা কোনো ভিক্ষা চাইছি নেই, অধিকার প্রতিষ্ঠা করতে চাইছি। অধিকার কখনো কেউ চাইলে দেয় নেই, ছিনিয়ে নিতে হয়। এই ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, লড়াইয়ে নামতে হবে। কেউ আমি দেখছি সমন্বয়ের বার্তা, আলোচনার বার্তা বহন করছে। যদি সমন্বয়, যদি আলোচনার বার্তা একখানে মিটিংয়ে ডাকার পর সমন্বয় হয়, আলোচনা হয়, কার সাথে আলোচনা, কার সাথে সমন্বয়, কিসের জন্য এতগুলো তাইলে অর্গানাইজেশন, কেন, সেগুলো তো কেউ বলছেন নাই। ব্যক্তিগত চা পাওয়ার বক্তব্য জানাতে কি আমরা সিএম এর সাথে আলোচনায় বসেছি? সিএম এর সাথে আমরা যে আলোচনাগুলো করলাম, আমরা ব্যক্তিগতর জন্য তো কেউ বলিনি, সমাজের উন্নয়নের জন্য, সমাজকে প্রতিষ্ঠার জন্য আলোচনা করছি। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আলোচনা তো অনেকবার ডাকা হয়েছে, সমন্বয়ের ডাক দেওয়া হয়েছে, কেন সেখানে সমন্বয় হয় নাই? আজকে সমন্বয়ের কথা মনে পড়ছে? আজকে আলোচনার কথা মনে পড়ছে? যদি আলোচনা করেই সেখানে প্রশ্নোত্তর হইতো, ভালো হইতো, দারুণ হইতো, কিন্তু আলোচনার ডাকটা তো দীর্ঘদিন ধরে চলছে, হয় নাই তো। সুতরাং লড়াই আমরা আছি, লড়াই যেমন ছিলাম থাকবো। তো আমাদের সামনে আমি যে বক্তব্যটা তুলে ধরলাম আমাদের লড়াই প্রসঙ্গে বা আগামী ভবিষ্যৎ প্রসঙ্গে, বীরেন্দ্রনাথ মাহাতো আপনাদের সামনে আরো কিছু কথা বলে তোলার চেষ্টা করছেন। আপনারা থাকুন, সঙ্গে থাকুন, শুনুন। জোহার সবাইকে। বিষয়টা আপনারা শুনলেন আমাদের মাননীয় সঞ্জয় বাবুর কাছ থেকে, সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমি আপাতত বাঁকুড়া জেলার জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব এই সমাজের মানুষ আমাকে দিয়েছে। যতদিন আছি আমি সেই জায়গা থেকে সেই দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করেছি মাত্র, আগামী দিন চেষ্টা করব এই পর্যন্ত। তো বিষয়টা হচ্ছে যে এই কর্মী জনজাতির যে সমস্যা, সাংবিধানিক অধিকার, সহজ আইডেন্টিটির দাবি পূরণের বিষয়টা দীর্ঘদিনের সমস্যা, দেশের বুকে একটা বড় রকম সমস্যা। এই সমস্যার সমাধানের জন্যে সময় সাপেক্ষে হলেও আজকে দিদিমণি যেমন তৎপর হয়েও হয়তো হয় নাই, চাইলে সহজেই সেটা সম্ভব হইতো। তো যাই হোক, কিন্তু তিনি একটা প্রয়াস দেখিয়েছেন। তো আগামী দিন
আমরা চাই যে যাতে করে এই দেশের বুকে এই জনজাতির যে সমস্যা, সেই সমস্যাটা আশু সমাধানের জন্যে রাজ্যের শীর্ষ নেতৃত্ব যেমন প্রয়াস দেখিয়েছেন, দেশের শীর্ষ নেতৃত্বেও যাতে করে প্রয়াস দেখান। আন্দোলনকারী রাজ্যের প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি তৎসহ দেশের সর্বোচ্চ নেতৃত্ব বসে আশু সমস্যার সমাধান যাতে করে করা হয়, তার পরিবেশ পরিস্থিতি তৈরির জন্যও আমরা আবেদন করছি, যাতে শীঘ্রই এই সমস্যার সমাধান করা হয়। দেশের বুকে অন্যান্য কমিউনিটির মতো এই লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত কমিউনিটির মানুষ যাতে তারা তাদের সামাজিক অধিকার নিয়ে মাথা তুলে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি এই দেশের বুকে, এই আবেদন, এই নিবেদন এই চ্যানেলের মাধ্যমে রাখলাম। জোহার। এরপর আমি যে গল্পটা দিয়ে শেষ করব, একটা গল্প দিয়ে শেষ করব। কারণ কি, আপনারা যে দেখেছেন যে এতদিন ধরে আদিবাসী কুর্মী সমাজ এই হুড়কা দিয়া মিটিংয়ে যতবার লড়াই করেছে, আমরা হুড়কা দিয়া মিটিংয়ে গেছি, আসিছি, থাকিছি। হুড়কা দেওয়ার পর আমরা কিছু গোপন কথা থাকে, যে গোপন কথাগুলো কিন্তু আমরা বাইরে বলি নাই বা বলা যায় নাই, যেটা কিন্তু ওই কলকাতার মিটিংয়ে গোপন কথা আছে। যে গোপন কথাগুলো কিন্তু আমি এখানে বলি নাই, বলা যায় নাই। সে তেমনি আমাদের কিছু গোপন কথা থাকতো, কিন্তু আমাদের কিছু বিপ্লবী, কেমন বিপ্লবী আমি জানি তারা, সেই বিপ্লবীরা যে কুৎসিত ভাষায় আক্রমণ, হুড়কা দিয়ে, টাকা মারিয়ে, সেটিং তত্ত্ব, যাই ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে আক্রমণ করেছিল, আমরা নীরব থাকতাম। কিন্তু আজ প্রায় অধিকাংশ সংগঠন সেখানে উপস্থিত ছিল। তো আমি সেই গল্পটাই বলব যে একদিন শালা শালি, শ্বশুর শাশুড়ি নিয়ে এক জামাই পরব দেখতে গেছে। পরব দেখতে যাওয়ার পরে সেই পরবে একটা দোকান ঘর ছিল। সেই দোকান ঘরে মানে কি বলবো, একটা মিউজিয়াম আর কি, মিউজিয়াম ছিল। সেই মিউজিয়ামে প্রথমে জামাই টিকিট দিয়ে ঢুকেছে। ঢুকার পরে জামাই কিন্তু বেরিয়ে আসছে, ঢুকে দেখে শুনে বেরিয়ে চলে আসছে। দিয়ে ও বলছে, অন্যান্য শালাশালিরা বলছে কি ব্যাপার জামাইবাবু, ওখানে কি দেখলেন, কি কি আছে? বলছে আর কি বলবো, সেখানে আপনারা ভিতরে, তোমরা ভিতরে যাও, গিয়ে দেখে আসো। শালাও গেছে, শালিও গেছে, তা একই প্রশ্ন শ্বশুর শাশুড়িও যখন করেছে, তারাও ভিতরে গেছে। তো বাইরে আসে সবাই কি দেখলো না বলে সবাই হাসছে। আমার বলতে বলতেও হাসি পাচ্ছে। তো প্রথম মানে হাসছে কি কারণে, সবাই সবার দিকে তাকাচ্ছে আর হাসছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। কেন না, সেই মিউজিয়ামে কি ছিল না, ওইখানে যে ঢুকছে তারই কানটি মুলে দিচ্ছে। তাহলে জামাইকে কান মুলিছে, জামাই বলছে এই কথা, লজ্জার কথা তো কাউকে বলা যাবে না। তাইলে যাতে শালা শালি, শ্বশুর শাশুড়ি সবাই কান মোলানি খায়, সেই মিউজিয়ামে এই জন্য সবাইকে ও কায়দা করে ঢুকাইছে। তেমনি আমাদের এই কুর্মীর যতগুলো সংগঠন ছিল, সেইখানে সেই মিউজিয়ামে ঢুকে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কেউ কাউকে বলতে পারছে না, বাইরে আছে সবাই হাসছে। তেমনি আমিও হাসছি। সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।